বাংলাদেশের জনগণের গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই, বরঞ্চ না খেয়ে থাকা 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করার সুযোগ থাকে, এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। ঠিক আছে, এসালাম সাহেব লুটপাট করে খেয়েছে, তো এখন আমরাও এসালামের ঘাড়ে ভর করে এসালামের পছন্দ মতো চেয়ারম্যান নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। তোমরা যে পথে যাচ্ছ ওইটা হাসিনার পথ, ওই পথে যদি আরেকটু অগ্রসর হও, হাসিনা যে পথে গেছে তোমরাও। আর আগামীর বাংলাদেশ সত্য, ন্যায়, ইনসাফ এবং ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সরকার যেভাবে ব্যাংক দখল করছে সেইভাবে এই আদ্দিন হাসপাতাল পরবর্তীতে বোধহয় এফডি সিনার উপরেও এই ধরনের হামলা আসবে, আমরা সাধারণ জনগণ এটাই মনে করতেছি। হাসপাতালটা যেভাবে হতদরিদ্র মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, কোনো এই ধরনের সেবা বাংলাদেশে কোনো হাসপাতাল দিচ্ছে না। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস তিনি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করেছেন। এই লাইসেন্স বাতিল করার মধ্য দিয়ে আদ্দিন হসপিটাল মূলত বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিএনপি সরকার তাদের বাজেট উত্থাপন করেছে, জানিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। জানিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে সারা দেশব্যাপী বিএনপি যে রাজনীতি করছে এটা গ্রহণ করতে পারছে না সাধারণ জন থেকে শুরু করে বড় বড় রাজনীতিকবিদরা। এটা নিয়েও ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস তিনি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করেছেন। এই লাইসেন্স বাতিল করার মধ্য দিয়ে আদ্দিন হসপিটাল মূলত বন্ধ হয়ে গেল। কেন আদ্দিন হসপিটাল সরকার বন্ধ করে দিল? অভিযোগ হচ্ছে গত কুরবানির ঈদের আগের দিন অর্থাৎ বুধবারে আদ্দিন হসপিটালের মগবাজার শাখায় 6 জন নবজাতকের মৃত্যু ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা এর জন্য সমস্ত দেশবাসী ওই সময় দুঃখ প্রকাশ করেছি, এবং আদ্দিন হসপিটালের এখানে কোনো গাফিলতি আছে কিনা এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, প্রত্যেকেই, দেশের প্রতিটি মানুষ। এবং ওই প্রতিবাদের ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে 6 নবজাতকের মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে। এরপরে ঈদের পরে ওই তদন্ত কমিটি একটি রিপোর্ট প্রদান করেছে। রিপোর্টে তারা মোটামুটি 3টি বিষয়ের উল্লেখ করেছেন। প্রথমত, প্রচুর মানুষের উপস্থিতি। দ্বিতীয়ত, এসি বন্ধ থাকা দীর্ঘক্ষণ। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন না থাকা। আর চতুর্থ পর্যায়ে আরেকটা সম্পূরক সংযুক্তি তারা সেখানে এনেছেন, সেটি হচ্ছে এই যে এত মানুষের উপস্থিতি এবং ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকা, এইটার ফলে গরমে মানুষের নিঃশ্বাস থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, এই প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড সেখানে জমা হয়ে এই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এবং তারা সেখানে আরেকটি বিষয় বলেছে যে এইখানে হসপিটাল কর্তৃপক্ষেরও একটা অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এখন করণীয় কি? এখন করণীয় ছিল যে যার গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, আরো কেউ কেউ যদি এর সাথে জড়িত থাকে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া। এরপরে ওই হসপিটালে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে অতি দ্রুত এগুলোর ব্যবস্থা করা, আধুনিক সেবার মান নিশ্চিতকল্পে আরো কি কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা যায় এই বিষয়গুলো বলা, বাতলে দেয়া বা তাদেরকে বাধ্য করা। কিন্তু সেটি না করে আমরা সোজা দেখলাম গতকাল বৃহস্পতিবার তিনি আদ্দিন হসপিটালের লাইসেন্সই বাতিল করে দিলেন। মানে বিষয়টা এরকম যে আপনার গলায় ক্যান্সার হয়েছে, পুরো মাথাটাই কেটে ফেলে দেন। এই যে আমাদের হৃদরোগ ইনস্টিটিউট আছে না, এই হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে 20 জন রোগী মারা যায়। এই দেখুন রিপোর্ট, প্রথম আলো রিপোর্ট। তারপরে যে হামে কয়েকদিন আগে যে হাম হলো, এই হামে কয়েকদিনে ঢাকা মেডিকেলে 60 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কি বন্ধ হয়েছে? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কি বন্ধ হয়েছে? আপনি রাস্তায় যখন গাড়ি চালাচ্ছেন হাজার হাজার লোক মারা যাচ্ছে প্রতিদিন, এর হিসাব কি আছে? কোন ড্রাইভারের লাইসেন্স কি বাতিল হয়েছে? রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? রাস্তা কেটেই ফেলে দেবো এরকম করা হয়েছে? তাহলে এটা কিসের আলামত? অনেকেই বলছে, রাজনীতি বিশ্লেষক যারা বা স্বাস্থ্য বিশ্লেষক যারা বলছে যে এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত মোটেই সঠিক হয় নাই। বরং এখানে অনেকেই প্রশ্ন তুলছে যে ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস
তিনি যে লাইসেন্স বাতিল করলেন, এর মানে কি এই গরিবের হসপিটাল বলে খ্যাত আদ্দিন হসপিটাল, এই হসপিটালের রোগীগুলো কি ওই দেশে পাঠানোর জন্য, সীমান্তের ওপারে পাঠানোর জন্য, যে এখানে চিকিৎসা চলবে না, এই রোগীগুলো ওই দেশে যে চিকিৎসা নেবে? এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এই হসপিটাল বন্ধ করার কারণে যে পাবলিক সেন্টিমেন্ট, যেটা জনগণের রিয়াকশন, এটা আসুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। দেখুন এখানে কি বলছে। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাবো আমার বাচ্চাকে নিয়ে সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ এনআইসিইউ তে একদিন দুই দিনের বাচ্চাও ভর্তি আছে, হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? দিন বাদ দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিক্সা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রুগী মারে কটাই চাপে। এখানে তো তাদের কোনো ফল্টই নেই। ইলেকট্রিক এটা তো আমার বাসায় হতে পারে, বাসায় এসি লিক হতে পারে, গ্যাস সিলিন্ডার লিক হতে পারে। কয়টা খবর নেছে সরকার? আদিন নিয়ে পড়ে আছে। তাহলে আপনি যে হুট করে এই হসপিটালটা বন্ধ করলেন, এই হসপিটাল কিন্তু এটা শুধু একটা হসপিটাল নয়, ভালো করে খেয়াল রাখবেন। আদ্দিন হসপিটাল এটা কিন্তু শুধু একটা হসপিটাল নয়, এটা একটা মেডিকেল কলেজ। এইখানে 400 থেকে 500 জন স্টুডেন্ট আছে যারা মেডিকেলের পড়ালেখা করছে। এখানে মেডিকেল কলেজ হসপিটাল এটা। তাহলে এই 400-500 জন ছাত্র যারা স্টুডেন্ট, যারা ডাক্তারি পড়ছে এখানে, তাদের কি হবে? শুধু তাই নয়, এখানে নার্সিং কোর্স আছে আদ্দিন হসপিটালে, সারা দেশের আদ্দিন হসপিটালে নার্সিং কোর্স চালু করা আছে। এখানে হাজার হাজার মেয়েরা তারা নার্সিং পেশায় এখানে প্রশিক্ষণ নিয়ে তারা এই পেশা গ্রহণ করছে। এবং এখনো তো বাংলাদেশে প্রচন্ড নার্সের সংকট, তীব্র সংকট। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এই সংকট সমাধানে এগিয়ে এসেছে, তার ভিতরে এই আদ্দিন হসপিটাল একটা। তাহলে সরকার এই হসপিটালটা কেন বন্ধ করে দিল? এই ব্যাপারেও আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে। এই আদ্দিন হসপিটাল মূলত গরিবের হসপিটাল বলে পরিচিত। আমি এই হসপিটালে, আমার বোনের একটা সন্তান সেখানে হয়েছিল, আমি সেখানে গিয়েছি, আমি নিজে রক্ত দিয়েছি, সেখানে দেখেছি তাদের সেবার মান। এই যে ইসলামী ব্যাংক হসপিটালে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে যে সেবার মান না, এখানে ঠিক ওই একই ধরনের সেবার মান। তারা অল্প টাকায়, যেখানে অন্য জায়গায় গেলে, অন্যান্য হসপিটালে গেলে যে ডেলিভারি কেস, যে সিজারিয়ান পদ্ধতিতে যে বাচ্চা প্রসব করা হয়, এখানে যেখানে 60-70 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়, আদ্দিন হসপিটালে মাত্র ওই সময়, এখন হয়তো একটু বাড়তে পারে, সেখানে মাত্র 20,000 টাকা লেগেছিল। মাত্র 20,000 টাকা। যারা ওই যে লক্ষ লক্ষ টাকা পকেট কেটে নেয়, এটা তাদের একটা কারসাজি। আপনাদের নবীন পাঞ্জাবির কথা মনে আছে? এই যে কয়েকদিন আগের ঘটনা, একই পাঞ্জাবি তার পাশের দোকানদার বিক্রি করছে 1300 টাকা, নবীন সেই পাঞ্জাবি 300 টাকায় বিক্রি করেও বলছে যে আমার এখানে 50 টাকা লাভ থাকে। আমার তো এত লাভের দরকার নেই, আমি বেশি সেল করব আর কম লাভ করব, আমার পুষিয়ে যাবে। এতে ওই দোকান, ওই মার্কেটের ব্যবসায়ীরা নবীন পাঞ্জাবিকে, নবীনের ওই ছেলেটাকে মারধর করে তার দোকান বন্ধ করে দিয়ে তাকে বিদেশ যেতে বাধ্য করলো সেই ছেলেটাকে। এটাই হচ্ছে বাংলাদেশ। এই যে সিন্ডিকেট, যারা মরা রোগীদেরকে আইসিইউর ভিতরে রেখে 3 দিন রেখে 2 লাখ টাকা বিল করে, এই সিন্ডিকেট গুলো আদ্দিন হসপিটালের ওই মানবিকতার কারণে তারা এটা অনেকটা পেরে ওঠে না। ফলে তারা এখন আদ্দিন হসপিটালকে, প্রবোধচন্দ্রকে প্রবোধ দিচ্ছে যে বন্ধ করো। নামটা তো আদ্দিন, ভালো করে খেয়াল করবেন, নাম কিন্তু আদ্দিন। এটা যদি রামদিন হতো তাহলে কিন্তু বন্ধ হতো না, নিশ্চয়ই বন্ধ হতো না। আর বন্ধ করেছে প্রবোধচন্দ্র বিশ্বাস। তার মানে তোমরা ওই পাশে যাও, কাঁটাতারের ওই পারে যাও চিকিৎসা নিতে, অথবা অমুক হসপিটালে যাও, লক্ষ লক্ষ টাকা দাও, তমুক হসপিটালে যাও, লক্ষ লক্ষ টাকা দাও। আদ্দিনে কেন তোমরা চিকিৎসা নেবে? আদ্দিনে চিকিৎসা নেওয়ার দরকার কি তোমাদের? ঠিক ইসলামী ব্যাংকটাকে যে কারণে দখল করার পায়তারা করছে, একই কারণে তারা এই আদ্দিন হসপিটাল বন্ধ করার পায়তারা শুরু করেছে। যদি আপনার উদ্দেশ্য এটাই থাকে যে আপনি ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সালাউদ্দিন আহমেদের ভাষায়, যে আমরা এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবো, তো ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, তাহলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বন্ধ করে দেন। ওখানে তো প্রতিদিন গড়ে 20 জন রোগী মারা যায়। আদ্দিন হসপিটালে 6 জন মারা গেল, ওখানে 20 জন মারা যায়, বন্ধ করে দেন। ঢাকা মেডিকেলে 60 জন শিশু মারা গেল, বন্ধ করে দেন ওইটা। এগুলো স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা, এছাড়া অন্য কিছুই নয়। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, কোনো হসপিটাল বন্ধ করে দেয়া এটা কোনো সমাধান নয়। এই ঘটনার তদন্ত যেহেতু হয়েছে, তদন্ত প্রতিবেদনে যাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো নতুন করে আইডেন্টিফাই করে ওইগুলো আশু সমাধানের ব্যবস্থা করুন। হসপিটাল বন্ধ করা কোনো মতো অবস্থায় এদেশের জনগণ মেনে নেবে না। কারণ এইখানে যে পয়সায় চিকিৎসা হয়, আপনি সেই পয়সায় ঢাকার ভিতরে অন্য কোনো হসপিটাল আপনি দিতে পারবেন না, সেবা দিতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, বিএনপি এ যাবৎকালে কি কি প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, আপনি প্রতিষ্ঠান গড়তে পারবেন না, সৃষ্টি করতে পারবেন না, আপনি বন্ধ করার কে? আপনি বন্ধ করতে কেন যাবেন? একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, সেখানে কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান করুন, তা না করে আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন। এটা কোন ধরনের মানসিকতা? প্রতিষ্ঠান জীবনে কোনোদিন একটা চালু করে দেখেছেন?
আপনার দলের নেতাকর্মীদের যদি কোনো প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে বলা হয়, ওরা তো আগে লুটপাট করে খেয়ে অস্থির করে ফেলবে। প্রতিষ্ঠান যদি গড়তেন তাহলে আপনারা বুঝতেন যে আসলে প্রতিষ্ঠান গড়াটা কত কষ্টের। ইসলামী ব্যাংক নিয়ে পর্দার অন্তরালে আসল খেলা কি চলছে আমি এই আলোচনায় দেখাবো এবং আপনি অবাক হবেন। আপনি দেখছেন যে একটা ব্যাংক দখল করা হচ্ছে, লুটেরাদের হাতে, এসালমের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাত মুক্ত করার চেষ্টা করা হচ্ছে, জামাতের উপর নানান অপবাদ দিয়ে এই গ্রাম তৈরি করা হয়েছে। কি অপবাদ? ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প থেকে নাকি জামাত টাকা পয়সা সরিয়ে ভোট কিনেছে, বা আরডিএস প্রকল্পের মাধ্যমে ভোট কিনেছে, অমুক তমুক নানান কিছু। এগুলো আসলে কিছু না। অথবা জামাতের একটা বড় ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, জামাতের একটা প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক ধ্বংস হওয়া মানে শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক দখল হওয়া মানে ইসলামী ব্যাংক ট্রাস্ট, যেটা সেই ট্রাস্টের মাধ্যমে যে হসপিটাল চলে, ইসলামী ব্যাংক হসপিটাল, সেটাও দখল হয়ে যাওয়া। তারপরে এটা নিয়োগ টিয়োগ বিএনপি তাদের মতো করে দিবে। আগে যেরকম ইসলামের লোক ঢুকিয়েছে, এখন ইসলাম বিএনপি মিলিতভাবে তাদের লোক ঢুকাবে, আমির খসরু, রাশেদ তিতুমির, তাদের লোকজন ঢুকাবে। এই তো এটা বাহ্যিক, কিন্তু আসলে ভিতরে খেলা কিন্তু এটা না। এবং জামাতের লোকজন এই আলোচনাটা ওইভাবে সামনে আনতে পারছে না। তবে আমি খেয়াল করলাম জামাতের একজন নেতা, চট্টগ্রাম অঞ্চলের যিনি দায়িত্বশীল, মোহাম্মদ শাহজাহান, জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সাবেক আমির, তিনি এই আলোচনাটা পারফেক্টলি সামনে এনেছেন। ইসলামী ব্যাংকের সবচেয়ে জরুরি আলাপ এটা। শিরোনাম আমার দেশ রিপোর্ট করেছে, ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে। ইসলামী ব্যাংকের যে ক্রাইসিস দেখেন, এটার পর্দার অন্তরালে আসল খেলা হচ্ছে ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করা। এরকম একটা ব্যাংক জামাতের কাছ থেকে নিয়ে গেলে জামাতের কিছু হয় না। যেমন 2017 থেকে 24-এর বিপ্লব পর্যন্ত পুরোটাই আওয়ামী ব্যাংক ছিল, এসালম আওয়ামী ব্যাংক। তাতে কি জামাতের কোন অর্থনীতির ক্ষতি হয়েছে? আরে ভাই, আসলে এই বিএনপির লোকজন, নানান লোকজন গুজব ছড়ায়, কিন্তু আপনি যারা জামাতকে ভিতর থেকে অবজার্ভ করি, আমরা তো জানি ইসলামী ব্যাংক থেকে জামাতের 4 আনার উপকার হয় না। জামাত এনদ পাওয়া বা দলের ফান্ড বলতে যা বোঝায়, ইসলামী ব্যাংক থেকে 4 আনার লাভ হয় না। হ্যাঁ, ব্যক্তি ইসলামী ব্যাংকের কর্মকর্তা যদি কিছু আনার দেয় ওইটা, এর বাইরে ব্যাংকের লভ্যাংশ থেকে আপনাকে 1 পয়সা দেওয়া হয় না। ব্যাংকের লভ্যাংশের একটা অংশ ট্রাস্টের মাধ্যমে জনকল্যাণে হসপিটালে খরচ করা হয়, জনগণ তার সেবা পায়। কিন্তু জামাত দলীয়ভাবে যে কোনো একটা মিছিল করবে, কোন একটা মহাসমাবেশ করবে, সেখানে যে খরচ, এরকম কোনো খরচ পায় না। এগুলো সব গুজব, যে হেলিকপ্টার বিল দিয়েছে এবং সব মিথ্যা। 1টা পয়সা দেন, 1টা পয়সা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। ইসলামী ব্যাংকের একদম সর্বোচ্চ বোর্ড বা নানান নীতি নির্ধারণী ফোরাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আমি এটা আওয়ামী লীগ আমল ছিল, আমি জানি 1টা পয়সা কখনো দিতে পারে না বা দেয় না, অতীতেও দেয়নি। এই বিষয়ে একদম ফেয়ার। তো দর্শক, তাহলে সেই দিক থেকে বিএনপিও জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে না, যে এই যে আবুল বারাকাতের যে একদম রাউন্ড ফিগার না, স্পষ্ট ফিগার, যে 5,889.99 লক্ষ কোটি টাকা জামাত ছড়িয়েছে জঙ্গি অর্থায়ন, অমুক নানান কথাবার্তা এমন ভাবে বলছে মনে হয় সত্য, কিন্তু এগুলো যে ভুয়া, এটা আওয়ামী লীগ জানতো। এগুলো অপবাদ দিয়ে দখলের একটা চেষ্টা করেছে আওয়ামী লীগ, যা সেটা এসালামকে উপহার দিয়েছে। আওয়ামী লীগ জামাতকে মোকাবিলা করতে চেয়েছে অন্যভাবে। আওয়ামী লীগ ভেবেছিল যে জামাত শেষ, কিন্তু বিএনপি এটা নিয়ে স্টাডি করেছে যে জামাত তো সামনে ক্ষমতা আসবে, এখন আবার আওয়ামী লীগ নেই, জামাতের জন্য ক্ষমতা আসে তো পানির মতো। আগামী নির্বাচনে বর্তমান রাজনীতির যে সেটেলমেন্ট, সেরকম নির্বাচন মোটামুটি ফেয়ার হলে, পুরোপুরি ফেয়ার হওয়ার দরকার, মোটামুটি ফেয়ার হলেই জামাত ক্ষমতায়। এটা বিএনপিকে চিন্তিত করেছে। বিএনপি প্ল্যান করেছে যে আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করবে, আসতে দিলেও নিয়ন্ত্রিত ভাবে আসবে, 5th দল হিসাবে আসবে, এবং আওয়ামী লীগকে তখনই বিএনপি আসতে দিবে যদি আওয়ামী লীগকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই জন্য বিএনপির চিন্তা যে কমপক্ষে 3 টার্মে তারা চোখ বুঝে ক্ষমতায় থাকবে খুব সহজে। যেহেতু ক্ষমতাকেন্দ্রিক দল বলতে বিএনপি, জামাত তো ওইভাবে দল হয়ে উঠতে পারেনি বা ফুলি পলিটিক্যাল না জামাতের লোকজন। অতএব জামাত যা করেছে, অনেক করেছে, এর চেয়ে বেশি ফলাফল করতে পারবে না, এটা নিয়েই সন্তুষ্ট থাক, আমরা 3বার ক্ষমতায় আসবো। এটা ছিল বিএনপির ধান্দা। কিন্তু জামাতের যে অর্থনীতির মডেল, জামাতের যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিজম, বিভিন্ন ফিলান্থ্রপিক এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, তাতে জনগণ তো বিকল্প খুঁজে। এবার নির্বাচনে তো জামাত প্রায় জিতে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হারিয়ে দিয়েছে। কি যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখেছি, এবার জামাত দেখবো, জামাতের শাসন দেখবো। এই যে জামাতের মডেল, ইসলামী মডেল, এটার প্রতি মানুষের ব্যাপক আগ্রহ। আওয়ামী লীগ বিএনপি নেতাদের স্ত্রীরা জামাত করে, তারা ইসলামিক মডেল চায়, সব জায়গায় ইসলামিক মডেল চায়। বিএনপি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরকেও জামাতের প্রতিষ্ঠানে পড়ায়, এই জন্য যে ওরা ভালো থাকুক, ভালো শিখুক। তো এই জায়গায় জামাতের মডেল, সেটা অর্থনীতিতে কিংবা নানান ক্ষেত্রে, এটা এতটাই জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে এই যে জামাত যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবে, দক্ষিণ কোরিয়া বানাতে পারবে, সেটাকে আমরা এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষকে বিশ্বাস করাতে পেরেছি। কিভাবে? এই যে দেখেন, ইসলামী ব্যাংক, জামাতের ব্যাংক, তারা কি করেছে? এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ জামাতের হাতে দেন, ওটাও এশিয়ার শ্রেষ্ঠ দেশ হবে। জামাত বাংলাদেশকে এশিয়ার শ্রেষ্ঠ দেশ বানিয়ে দেবে, দেন জামাতের হাতে।
এটা মানুষ বিশ্বাস করত, সামনে আরো বিশ্বাস করানো সম্ভব ছিল, কারণ জামাতের হাতের প্রতিষ্ঠানগুলো সেরা। জামাত একটা মাদ্রাসা চালায়, তামিল মিল্লাত বাংলাদেশের সেরা মাদ্রাসা, চোখ বুঝে। জামাত যা চালায় ওইটাই সেরা, ইবনে সিনা সেরা, ইসলামী ব্যাংক সেরা। অর্থাৎ বাংলাদেশ চালাতে দেন, বাংলাদেশকে সেরা বানিয়ে দিবে। এই জন্য জামাতের মডেল, এটা জামাতকে ক্ষমতায় আনবে, এটা ব্যাপকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং এতটাই গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশ্বের অর্থনীতির মডেল, অর্থনীতি রাজনীতির মূল ইনগ্রেডিয়েন্টস, এবং মানুষ অর্থনীতির মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সেই জায়গায় এখানে জামাতের এই ইসলামী অর্থনীতির মডেল, এটা পুরোপুরি জামাতের, এবং জামাত পপুলারাইজ করেছে, অন্য কারো ক্রেডিট নেই। এটা এমন ভাবে পপুলারাইজ করা সম্ভব হয়েছে যাতে অন্যান্য কনভেনশনাল ব্যাংকগুলোর মার্কেটিং এর অন্যতম টুলস হয়ে উঠেছে ইসলামী ব্যাংকিং। তারা বলছে সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসিক ব্যাংক, সিটি ব্যাংক, সবাই বলছে আমাদের ব্যাংকে ইসলামিক উইং আছে ভাই, আমাদের সেবা নেন। আপনারা ইসলামী ব্যাংকিং তো চান, ওটা শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশে না, আমাদের ব্যাংকও আছে, এখানে আসেন। এই ইসলামী অর্থনৈতিক মডেল কতটা সফল করেছিল জামাত, বুঝতে পেরেছেন? এই মডেলে জামাতকে ক্ষমতা নিয়ে যেত। এটাই জামাত, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই এই জামাতের এই সফলতা দেখে মানুষ জামাতকে চায়। 12 ফেব্রুয়ারিতে চেয়েছিল, কিন্তু হতে দেয়নি, কিন্তু সামনে হয়তো বা ঠেকাতে পারতো না। এই জন্য বিএনপির মূল টার্গেট হচ্ছে যে ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করা, যে এইসব জামাতি থিওরি এটা ভালো, কিন্তু এগুলো টেকে না, বর্তমান পৃথিবীতে এগুলো ধ্বংস হয়ে যায়, ওই আওয়ামী বিএনপি থিওরিতে আপনাকে চলতে হবে। এই মেসেজ দেওয়ার জন্য ইসলামী ব্যাংক নিয়ে তাল বানা। শুধু ইসলামী মানে বিএনপি এরকম ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ধ্বংস করে দিবে, তারপর দেখাবে যে ইসলামিক প্রতিষ্ঠান এগুলো চলে না বাবা, অতএব ইসলামী দল বা এদেরকে ক্ষমতা আনা চিন্তা করে না। আদ-দিন ইসলামিক না, নামে তো ইসলামিক, এবং ইসলামপন্থীরাই চালায় আদ-দিন। এখন আদ-দিন শেষ, ইসলামী ব্যাংক শেষ, তারপরে সামনে আরো 2-1টা জামাতি প্রতিষ্ঠান ধ্বংস করে বলবে শেষ। এর মাধ্যমে ইসলামিক মডেল, ইসলামপন্থীদের যে সফলতা, এটা ওরা বিনাশ করে দেখাতে যাচ্ছে যে ইসলামপন্থী ইসলামিক কিছু আসলে বর্তমান এই পৃথিবীতে চলে না। ওটা ইমাম মাহদী এসে যদি পৃথিবী দখল করতে পারে তারপর। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।